আইন নিয়ে এবার বিরাট পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। অবশ্যই এক্ষেত্রে কিছুটা হলেও সংশোধনী করা হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। নয়া সংশোধনের প্রকাশ কেন্দ্রের 2025-এর আগে ভারতে এলেই মিলবে নাগরিকত্ব, এমনই কিন্তু বিষয় এবার উঠে আসছে। জানবো বিস্তারিত কি রয়েছে তাতে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, তোমার কাছ থেকে আগে বিস্তারিত বিষয়টা জানবো। দেখো, বিষয়টা হচ্ছে যে বিহার ইলেকশনের যে এসআইআর নির্বাচনের আগে সেটা নিয়ে বিরোধীরা অভিযোগ করছিল যে বৈধ ভোটারদের নাগরিকত্ব বাতিলের জন্য এই প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রীয় এবং বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন। এবার ভোট চুরিরও অভিযোগ উঠেছিল যে বৈধ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্যই এই কাজ চালানো হচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এক বিরাট পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। একটি নয়া বিজ্ঞপ্তি বার করা হয়েছে এবং তারপরে সিএএ আইনে একটা আমূল পরিবর্তন এসছে। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং পার্সি খ্রিস্টানরা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতবর্ষে এসছেন, তারা প্রত্যেকেই সিএএ তে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারতেন। কিন্তু নতুন যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে সেই সময়সীমা 10 বছর বৃদ্ধি করা হয়েছে এবং 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসছেন তাদেরকেই ওই নাগরিকত্ব দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এই বিষয়ে অবিলম্বে তাদের আবেদন করতে বলা হয়েছে এবং যদি তারা ধর্মীয় কারণে, উৎপীড়নের কারণে দেশ ছেড়েছেন বলে প্রমাণ দেখাতে পারেন তাহলে এই দেশে নাগরিকত্ব দেওয়া হবে বলেই কেন্দ্রীয় সরকার তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে। আর এই বিষয়টি নোটিফিকেশন বেরোনোর পরেই পশ্চিমবঙ্গের তরফ থেকে প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তারা টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ দেখো, 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে এই যে একটা পদক্ষেপ, একটা বিরাট উপকার করতে চলেছে পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষেত্রে। কারণ মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিয়ে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন বিরোধী দলের তরফ থেকে। তাদেরকে বলা হচ্ছিল যে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এসআইআর চালু হলেই। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার আগেই এই ধরনের একটা নোটিফিকেশন পশ্চিমবঙ্গে বিজেপিকে নতুন করে অক্সিজেন দেবে বলেই মনে করা হচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে অসম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা এর ক্ষেত্রে আলাদা করে ছাড় দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এতদিন 2014 যে নিয়মটা ছিল সেই নিয়ম অনুযায়ী 1 বছর অন্তত ভারতে থাকতে হবে এবং 14 বছরের মধ্যে তার আগে 5 বছর ভারতে থাকতে হবে। কিন্তু এবার যে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের ক্ষেত্রে কিছুটা আইনে ছাড় দেওয়া আছে। এখনো বিস্তারিত এই বিষয়ে কিছু জানা নেই, কিন্তু মনে করা হচ্ছে দেশের অন্য প্রান্তের থেকে এই 4টে রাজ্যের মানুষ আলাদা করে সুবিধা পাবেন এবং যে সমস্ত ধর্মীয় কারণে মানুষ অন্য দেশ থেকে এই 4টে রাজ্যে আশ্রয় নিয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। এই ফলে এই যে সিদ্ধান্ত, একেবারে সৌম্য, তোমাকে ধন্যবাদ এবং তোমার কাছে আমি আবারও আসবো। তারই মধ্যে আমি কথা বলে দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। এই সিএএ নিয়ে এবার নয়া সংশোধনী প্রকাশ করেছে কেন্দ্র, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? একদম সঠিক। যারা উদ্বাস্তু, অসহায় হয়ে এখানে এসছে, তাদের সম্পত্তি ফেলে, টাকা পয়সা, জমি জমা সমস্ত ফেলে প্রাণ বাঁচাতে এখানে এসছে, তাদের তো অধিকার দিতেই হবে। অথচ যারা ওখানে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করার পরে ওখানে তাদের ধর্মের বিপদ নেই, ওখানে তাদের জীবনের কোন সংশয় নেই, ওখান থেকে উৎখাত করা হয়নি, শুধুমাত্র এখানে এসে সংখ্যা বাড়ানোর জন্য পরিকল্পিত ভাবে এখানে ঢুকছে। আর তৃণমূল কংগ্রেস এবং বাকি পার্টিরা তাদের রেশন কার্ড, ভোটার লিস্টে নাম, আধার কার্ড করে দিয়ে তাদের পাকাপাকি নাগরিকত্বের ব্যবস্থা করে দিচ্ছে। অতএব তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতেই হবে, তারা অনুপ্রবেশকারী। আর যারা অসহায় হয়ে ওপার বাংলা থেকে ধর্ম বাঁচাতে, জীবন বাঁচাতে আসছে, তারা শরণার্থী, তাদের সিএ অনুযায়ী তাদের এখানে আশ্রয় এবং নাগরিকত্ব প্রদান করতে হবে। এটা কেন্দ্রীয় সরকারের প্রাথমিক কর্তব্য। আগের যে সমস্ত নেতারা ছিলেন, সেই জাতীয় নেতারা, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কর্তব্য পালন করেননি। আজকে সেই কর্তব্য নরেন্দ্র মোদী সরকার করছে। একেবারে ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য এবং তিনি কিন্তু বিস্তারিত বিষয় তুলে ধরেছেন এবং একই সঙ্গে এই সিএএ আইনের যে বিরাট পরিবর্তন,
এতে করে কার্যত সেখানে সাধুবাদ জানাচ্ছেন বিজেপি নেতারা এবং পাশাপাশি এই সিএ আইন পরিবর্তন হলে আগামী দিনে যারা বিশেষ করে যারা 2024-এর 31 ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এবার এই নাগরিকত্ব আইন লাগু হবে বলে কিন্তু জানা গেছে। এই নিয়ে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে রিঙ্কি চ্যাটার্জি সিং, কলকাতা হাইকোর্টের আইনজীবী। আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ বলুন। নমস্কার। এই সিএ আইনের যে সংশোধনের ব্যাপারটা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? খুব ভালো, পজিটিভ ভাবে দেখছি। অ্যাকচুয়ালি সিএ তে আবেদনের সময়সীমা যে ভারতবর্ষের প্রবেশের সময়সীমার তারিখ 2024-এর 31শে ডিসেম্বর থেকে একটু বাড়িয়ে দিল, 10 বছর বাড়িয়ে দিল। কিন্তু এখানে আমি একটা কথা বলছি, গতকাল অবধি আমার কাছে প্রচুর বাংলাদেশের লোকের ফোন এসেছিল। ওই সিএ তে আবেদনের কি ফরম্যাট ছিল, 3টে এফিডেভিট, একটা ধর্মীয় সার্টিফিকেট, একটা বাংলাদেশের পরিচয় প্রমাণপত্র, তা দিয়ে হেড পোস্ট অফিসে গিয়ে আবেদন করতে হতো। কিন্তু জানেন, যারা তাড়াহুড়ায় ও দেশে হিন্দু হওয়ার অপরাধে, সংখ্যালঘু হওয়ার অপরাধে যারা তাড়াহুড়ায় ও দেশ ছেড়েছে, তাদের কাছে বাংলাদেশের কোনো পরিচয়পত্র ছিল না। তারা সিএ তে আবেদন করার সময়সীমা চলে যাচ্ছিল বলে তারা খুব হতাশাগ্রস্ত হয়েছিল যে কি করবে। আর তারপরে ভারত সরকার একটা জিনিস চালু করলো, সেটা হচ্ছে লং টার্ম ভিসা। এবার লং টার্ম ভিসার একটা প্রবলেম কি ছিল জানেন, এই দেশের কাউকে ডিক্লারেশন দিতে হতো যে উনি এই দেশে আছেন, যতদিন উনি এই দেশে ওই ভিসায় থাকবে ওনার যাবতীয় দায়িত্ব ওই ভদ্রলোক বা ওই ভদ্রমহিলা নেবে, মানে ভারতবাসী হিসেবে তিনি নেবেন। তার সামাজিক নৈতিক দায়িত্ব, মানে তিনি এদেশে কোনো অসামাজিক কাজ করবেন না যতদিন ভিসা থাকবে। এই ডিক্লারেশনটা ভারতবাসী কেউ দিতে চাচ্ছিল না, কারণ কেউ কারো গ্যারান্টি নিতে পারে না তার আর্থিক, তার দৈনন্দিন জীবনে, তার সামাজিক দায়িত্ব। এইবার এই বাংলাদেশ থেকে যারা এসেছে এই হিন্দুরা, এই হিন্দু অপরাধে অত্যাচারিত হয়ে যারা এসেছে, তারা সিএ নিয়ে এত টেনশনে ছিল যে তারা অনেকের মধ্যেই তো মানে যে পেপার যাদের নেই তারা ভাবছে যে তারা পেপার আনবে কি করে এত শর্ট টাইমে। তারা খুব চাইছিল, অমিত শাহজি তাদের মনের মানে এই আশঙ্কা দূর করলো। আর এই যে আজকে যে মেয়াদটা বাড়িয়ে দিল, এতে উপকৃত হবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এবং ভারতবাসী সনাতনী হিসেবে আমরাও খুব খুশি, আমরাও উপকৃত হচ্ছি ওদেরকে সময়সীমা বাড়িয়ে ওদের একটা সুযোগ করে দেওয়ার জন্য। এক্ষেত্রে এই পরিবর্তন এবং নতুন করে কি লোকসভায় কোনো আইন পাশের দরকার আছে বলে আপনি মনে করছেন? এবং পাশাপাশি এতে করে আগামী দিনে যদি মামলা হয় তাহলে ভারত সরকারের এক্ষেত্রে কি স্ট্যান্ড পয়েন্ট থাকতে পারে? দেখুন, এতে মামলা হওয়ার কিছুই নেই। 2019 সালে সিএ ড্রাফটিং হয়, ক্যাবিনেটে পাস হয়, 2024 সালে এটা হচ্ছে কার্যকর হয়। আজকে যদি চায়, কেন্দ্রীয় সরকার যদি চায় 2040 সালে গিয়ে আবার বলতে পারে যে বাংলাদেশের পরিচয় প্রমাণপত্র লাগবে না সিএ তে আবেদনের জন্য। লং টার্ম ভিসার যে কাগজটা আছে, যেটা এত বছর আপনারা ভারতবর্ষে থেকেছেন, সেই কাগজটাই প্রথম আর প্রধান ডকুমেন্টস বলে ধরে নেওয়া যাবে। কেন জানেন? কারণ কেন্দ্রীয় সরকারের হাতে এই সংখ্যালঘুদের, মানে আমাদের দেশের এই অধিবাসী হওয়ার, নাগরিকত্ব প্রদান করার, নাগরিকত্ব নেওয়ার সুবিধা দান করার অধিকার, একচেটি অধিকার আছে। কারণ এটা জীবন বাঁচানোর জন্য। এখানে পলিটিক্স করছে না কিন্তু কেন্দ্রীয় সরকার, এখানে পলিটিক্স এর কোনো ব্যাপার নেই। তাই এর এগেনস্টে যারা যাবে তারা দেশের ভালো চায় না, তারা কোনো মানবিকতার ভালো চায় না, তারা মানবাধিকারে বিলিভ করে না, তারা শুধু রাজনীতি করতে চায়। তাহলে যারা রাজনীতি করতে সুপ্রিম কোর্টে যাবে তাদের সুপ্রিম কোর্ট ভালোভাবে দেখবে না, কারণ এটা মানুষের জীবন বাঁচানোর লড়াই, তার সুবিধার্থে করা হচ্ছে। হিন্দুদের, হিন্দু, শিখ, পার্সি, আপনি নিশ্চয়ই জানেন, খ্রিস্টান, সবার সুবিধার্থে এই যে আমাদের এই বিলটা পাস হয়েছিল 2019 সালে, তাই তো? তাহলে এটা কোনো জাতি বিশেষকে সুবিধা দেওয়া না, বা এটা কোনো রাজনীতিতে রুটি গরম শেখার কোনো সুবিধার্থে এটা এই বিলটা পাস করানো না। এটা মানবিকতা বাঁচানোর, এটা মানুষের জীবন বাঁচানোর। যারা ওই দেশে, দেখুন বাংলাদেশে হিন্দুরা, খ্রিস্টান, পার্সি, এরা যেই দেশে সংখ্যালঘু হওয়ার অপরাধে তাদের নিজেদের নাম, বাসস্থান, তাদের পরিচয়, তাদের আর্থিক মানে নিরাপত্তা সবকিছু রাতারাতি ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিতে হয়েছে, তাদের বাঁচানোর নৈতিক দায়িত্ব কি মানুষ হিসেবে আমাদের নেই? পরে আমরা কে বিজেপি, কে তৃণমূল, কে কংগ্রেস, কে আম আদমি পার্টি, প্রথমে তো আমরা মানুষ। তাই মানুষ হিসেবে একটা ডেমোক্রেটিক রাষ্ট্রের দায়িত্ব, যারা আমার দেশে এসছে অত্যাচারিত হয়ে জাতি বিদ্বেষের দোষে তাদেরকে নিজের দেশ থেকে প্রাণ হাতে করে আসতে হয়েছে, তাদের আমরা
এই দেশে থাকতে দিই। তার জন্য এই বিলটা প্রচলন হয়েছে। আইনত সমস্ত এই বিলটা পাস হয়েছে 2 ক্যাবিনেটে। তাই এর উপরে গিয়ে নতুন করে এই বিলটাকে নস্যাৎ করার জন্য বাইরের এগেনস্টে যারা যাবে তারা পাগল ছাড়া আর কিছু না। তবে এক্ষেত্রে আপনি যেমনটা বললেন যে বাংলাদেশের ক্ষেত্রে হিন্দুরা বিশেষ করে উপকারিত হবে, পাশাপাশি যারা মুসলিমরা রয়েছে, যারা অত্যাচারিত হচ্ছে ধর্মীয় কোনো কারণবশত, তাদের ক্ষেত্রে কি এই নাগরিকত্বটা লাগু করা যায়? কিংবা যারা বালুচিস্তানে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, তারা যদি এবার ভারতের নাগরিকত্ব যদি পাওয়ার ইচ্ছে প্রকাশ করে, তবে সেক্ষেত্রে তারা কি সেটা পাবেন? আপনাকে প্রথমে আমি সংশোধন করে দিই আপনার ওই ওয়ার্ডটা, মুসলমানরা অত্যাচারিত হচ্ছে। যদি মুসলমানরা অত্যাচারিত হতো তাহলে 57টা মুসলিম দেশ হতো না। অন্যান্য রিলিজনদের কনভার্ট করে করে বা বিতাড়িত করে করে সেই দেশে গেস্ট হিসাবে, সেই দেশে আশ্রিত হিসাবে মানে জায়গা পাওয়ার পরে লন্ডনকে দেখুন, ব্রিটেনকে দেখুন, কানাডার অবস্থা দেখুন, আপনি আফগানিস্তান দেখুন, পাকিস্তান দেখুন, বাংলাদেশ দেখুন, অযথা পশ্চিমবঙ্গ দেখুন, যেখানে এদেরকে একটু মাথায় তোলা হয়েছে সেখানকার যারা ভূমিপুত্র তাদের এরা তাড়িয়ে দিয়েছে, নয় কনভার্ট করেছে, নয় তাদের জীবন এমন করেছে যে তারা নিজেরা এখান থেকে পালিয়ে যায়। তাই তারা অত্যাচারিত হয় না, তারা অত্যাচারিত করে আসছে। আমাদের সেই মুঘল সাম্রাজ্য তার জন্য প্রমাণ আছে, আমাদের হিস্ট্রি সেই ইতিহাস বহন করে। তাদের তো কোনো প্রশ্নই নেই তাদের দেওয়ার। তারা 4 বিয়ে 40 বাচ্চা তাদের জন্ম তারা দেয়, আমাদের ট্যাক্সের টাকায় তারা চলে। তাহলে তাদের সংখ্যা, তাদের পপুলেশনে তো মানে জনবিস্ফোটে তারা তো কোনো যুদ্ধ করে কোনো দেশ জয় করে না, তারা জয় করে পাশবিক শক্তি আর বাচ্চা জন্ম দিয়ে। তারা সংখ্যাধিক্যের অধিকারে তারা দেশ দখল করে। সুতরাং চিন্তা করবেন না, তারা সংখ্যা লঘু না, তারা মেজরিটি বিশিষ্ট। আর তারা মেজরিটি বিশিষ্ট হয়ে গিয়েছে বলেই বাংলাদেশ হিন্দুদের দেশ, সনাতনদের দেশ, পাকিস্তান লবকুশের দেশ, লাহোরদার রামের সন্তানদের দেশ, সেই সব দেশে হিন্দুরা আছে অত্যাচারিত। যেই দেশে মুসলমান বেশি সেই দেশে সংখ্যালঘু নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাহলে এখানে অত্যাচারিত কারা হচ্ছে? অনলি সংখ্যালঘুরা হচ্ছে। কারা? যারা হিন্দু, পার্সি, শিখ এরা। সুতরাং ওদের অত্যাচারিত বলে, ওদের সংখ্যালঘু বলে আর অপমান করবে না। ভারতবর্ষে ওরা এখন সংখ্যালঘু নেই, যদি ঠিকঠাক হিসাব করা হয় ওরা আমাদের সমান সমান। আর ওদের তো এখনো জন্ম নিয়ন্ত্রণ বিল আসেনি, তাই ওরা অবাধে বাচ্চা জন্ম দিয়ে যাচ্ছে। ছাড়ুন সে কথা। বালুচিস্তানের ব্যাপারটা, বালুচিস্তানের সত্যি ওখানকার যে স্থানীয় অধিবাসীরা যে লড়াইটা লড়ছে সেটাকে কুর্নিশ জানাতে হয়। হ্যাঁ, যদি তারা এদেশে স্থায়িত্ব চায়, তারা যদি এদেশে আমাদের সাথে জুড়তে চায়, তারা যদি নিরাপত্তা চায়, তারা যদি আমাদের মতনই নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে উৎসাহিত হয়, গর্ববোধ করে, তাহলে তারা ভারতবর্ষের যা যা আপনি জানেন এটা আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার, সেই হিসাবে তাদের অ্যাপ্লাই করতে হবে। তাদেরকে সেই হিসাবে সেই পথে তাদেরকে তাদের আন্দোলনকে নিয়ে যেতে হবে। সেটা কেন্দ্রীয় সরকার ফিউচারে ঠিক করবে। তবে বালুচিস্তানের সাথে ভারতবর্ষ সবসময় আছে, কারণ আমাদের আপনি জানেন হিংরাজ মন্দির, আমাদের সনাতনী মন্দির ওখানেই আছে। প্রচুর ভারতীয় দর্শনার্থী ওখানে প্রতি বছর যায়। আর বালুচিস্তানের সাথে আমরা সবসময় মনে করি ওরা আমাদের প্রতিবেশী হলেও ওদের আর আমাদের কোথাও একটা সনাতনী একটা মিল আছে, কারণ ওরাও আমাদের দেবী দেবতাকে পুজো করে। আর ওরাও পাকিস্তানের দ্বারা অত্যাচারিত। যেরকম আমাদের দেশে মাঝে মাঝেই যেইভাবে বোম স্টার্ট, আমাদের দেশে আর্মিদের হত্যা করা, আমাদের পুলিশদের হত্যা করা, এই যে বোম ফাটানো, এই দিল্লি কাণ্ড 2011-তে আপনার এই তাজ বেঙ্গল আপনার হোটেলে যেটা করেছিল, এই নাশকতামূলক যে অপরাধ করেছিল, তারা পৃথিবী রেখেছে যে ভারতবর্ষের ওপর বারবার এটা কি করে উড়ি অ্যাটাক করলো। এটা তো বারবার প্রমাণ করেছে পাকিস্তান আমাদের ধ্বংস চায়। এই কিছুদিন আগে আপনার তো মনেই আছে কাশ্মীরে কি করলো, টুরিস্টদের বেছে বেছে হিন্দু দেখে দেখে মারা হলো, সেটা তো পাকিস্তান থেকেই এসেছিল। আমরা যেরকম অত্যাচারিত অবহেলিত পাকিস্তানের কনস্পিরেসির শিকার, বালুচিস্তানে যারা থাকছে বালুচিরাও কিন্তু সেম আক্রান্ত, তারাও নির্যাতিত। তাই তারা যদি মুক্তি চায় কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই সহমর্মিতার দিয়ে সেটা বিবেচনা করবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি শুনলেন এবং কার্যত বিস্তারিত বিষয় উনি তুলে ধরেছেন। এবং সেক্ষেত্রে সিএ নিয়ে এই নয়া আইন এবার চালু হচ্ছে, বলা চলে সংশোধনী আইন 2019, এবং যারা 2024-এর 31 ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নয়া নাগরিকত্ব আইন লাগু হবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
কার্যত এক্ষেত্রে যে খবর আমরা পেলাম, এবং অন্যদিকে একদিকে যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন বিশেষ করে বিজেপির পক্ষ থেকে কিন্তু এই বিষয়টাকে যথেষ্ট সাধুবাদ জানানো হয়েছে, এবং যারা আইনজীবীরা রয়েছেন তারা বলছেন যে বিশেষ করে যারা চাইছেন যে হ্যাঁ তারা ভারতে বসবাস করবেন কিংবা ভারতের নাগরিকত্ব তারা পেতে আগ্রহ প্রকাশ করছেন, এক্ষেত্রে কিন্তু তাদের নিয়েও আগামী দিনে চিন্তা ভাবনা করবে কেন্দ্রীয় সরকার, এমনই কিন্তু বিষয়ে জানানো হয়েছে। কার্যত এই বিষয়কে কেন্দ্র করে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব, তবে তারই মধ্যে জানিয়ে রাখি যে 2025-এর আগে যারা ভারতে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নয়া আইন লাগু করা হবে বলেই জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।